যে মেয়েকে জন্ম দিতে গিয়ে ওর মা মৃত্যুবরণ করেছে, যার জন্মের কথা শুনে 1 ঘন্টা পরে ওর বাবাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যার মুখ দেখে বেরোলে আমার সব কাজে গন্ডগোল হয়ে যায়, এমন অলক্ষ্মী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আম্মু, তোমার পায়ে পড়ি, দরকার হলে রাস্তা থেকে একটা কালো, একদম খেট টাইপের একটা মেয়ে এনে যদি বলো বিয়ে করতে, তাও বিয়ে করব। কিন্তু এই অপয়া, অলক্ষ্মী মেয়েকে বিয়ে করতে বলো না। সৌরভ, তুই ভুলে যাস না, নীরার জন্যই পৃথিবীতে এসেছিস। আমার বিয়ের 10 বছর হওয়ার পরেও যখন আমার কোনো সন্তান হয়নি, তখন ওকে নিয়ে আসার 1 বছর পরে তোর জন্ম হয়। আমি কোনো কিছু শুনতে চাই না। আজকেই তোর সাথে ওর বিয়ে হবে। আমি সবাইকে বলেছি নীরাকে 2 দিনের মধ্যে বিয়ে দেব। আর আজ শেষ দিন। এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে তোর সাথে ওর বিয়ে দিয়ে সবার মুখ বন্ধ করে দেব। আম্মা, আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। নীরার মুখ দেখে আমি কোনো কাজে গেলে সেই কাজে ব্যর্থ হয়। আর ও যদি আমার বউ হয়, তাহলে আমার জীবনটাও ব্যর্থ হয়ে যাবে। প্রতিদিন ওর মুখ দেখে বেরোলে আমি কোনো কাজে সফল হতে পারবো না। এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। নীরা তোর জন্য একদম পারফেক্ট। সৌরভ, আমি তোর মা, আমি তোর ভালো মন্দ সব কিছুই বুঝি। প্লিজ বাবা, তুই আমার দিকে তাকিয়ে নীরাকে বিয়েটা কর। দেখিস তুই জীবনে অনেক সুখী থাকবি। আমি একদম চুপচাপ হয়ে আছি। মা আমার হাতটা ধরে রাখছে আর চোখে পানি টলমল করছে। পাশের রুমে নীরা দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। তখন আম্মার চোখের পানিগুলো মুছে বলি, আম্মা, নীরাকে ছোটবেলা থেকে আপনি লালন পালন করেছেন, আর তাকে আমি সবসময় বড় বোন জেনে এসেছি। এখন ওকে বিয়ে করলে সমাজ বা আশেপাশের মানুষজন কি বলবে? আর আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। একবার কি সেই সব কথা ভেবে চিনতে দেখেছেন? তোর এত কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমি মসজিদের ইমাম সাহেবের সাথে তোর বাবাকে দিয়ে এই ব্যাপারে কথা বলেছি। উনি বলেছে যদি নীরাকে আমি আমার বুকের দুধ না খাওয়াই, তাহলে তোর সাথে নীরার বিয়ে দিতে কোনো বাধা থাকবে না। আর আমি তো কখনো নীরাকে আমার বুকের দুধ খাওয়াইনি। বরং নীরাকে প্রথমবার কোলে নিয়ে আমি মনে মনে বলেছিলাম, যদি আমার ঘরে কোনো ছেলে সন্তান হয়, তাহলে নীরাকে ওর সাথে বিয়ে দিয়ে ওকে আমার ছেলের বউ করে রেখে দেব। আমার মনে হয় সেই জন্য নীরার বিয়ে বারবার ঠিক হওয়ার পরেও ভেঙে যায়। বাবা সৌরভ, আমি তোর মা, তোর 2টা হাত ধরে বলি, তুই নীরাকে বিয়ে করে আমার মান সম্মান বাঁচিয়ে দে বাবা। আম্মার দিকে তাকিয়ে আমি বলি, ঠিক আছে, বিয়ে করব। তুমি যখন চাইছো আমি নীরাকে বিয়ে করি, তাহলে বিয়েটা করব। তখন মা অনেক খুশি হয়েছে। তবে আমি জানি এটা আমার জন্য সবচেয়ে বাজে সিদ্ধান্ত হয়েছে। আমি তোদের বিয়ের সবকিছু কেনাকাটা গতকালকেই করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই তোরা নীরার বিয়েটা আমি সবার মুখে তালা বন্ধ করে দেব। তোর বাবাকে আমি ফোন করে বলে দেই কাজী সাহেব আর হুজুরকে সাথে নিয়ে চলে আসতে। ঠিক আছে, বলো। আমার মুখে চওড়া হাসি নিয়ে চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে চলে গেল। আমি একবার নীরার দিকে তাকিয়েছি। নীরার চোখে অশ্রু জমে আছে। নীরা আমাকে বিয়ে করতে চায় কিনা এটা একবার জিজ্ঞেস করব ভাবছি। তখনই নীরা দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি নীরাকে কিছু বলার সুযোগ পাইনি। তবে একটা কথা সত্যি, নীরাকে আম্মা যাকে বিয়ে করতে বলে তাকে চোখ বুজে বিয়ে করে নিবে। তার কারণটা জানতে হলে কিছুটা পেছনে যেতে হবে। চলেন, সময় নিয়ে একটু নীরার অতীতটা জেনে আসি। আজ থেকে 2 দিন আগে পাশের বাড়ির চাচি নীরাকে বলে, নীরা, তোর বিয়েটা এবারও নাকি ভেঙে গেছে। তাই এই নিয়ে তোর কয়টা বিয়ে ঠিক হবার পরেও ভেঙে গেছে। পাশের বাসার আন্টির এমন কথা শুনে নীরা একটুও কষ্ট পায়নি। কারণ নীরার এই নিয়ে 15 বার বিয়ের পাকা কথা হবার পরও বিয়ে ভেঙে গেছে। নীরার বিয়ের ভাঙার কারণটা সবারই জানা। সেটা হচ্ছে নীরাকে জন্ম দিতে গিয়ে ওর মা মৃত্যুবরণ করেন। আর তার কিছুক্ষণ পরে নীরার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। নীরার বাবা মা দুজনের এমন মৃত্যুর পর নীরাকে কেউ কারো বাড়িতে নিতে রাজি হয়নি। নীরার দাদা দাদি আর চাচারা তো নীরার চেহারা পর্যন্ত দেখেনি। সবাই নীরাকে পুরা কপালিনী বলে সম্বোধন করে। ওকে হাসপাতালে রেখে যার যার মতো করে চলে গেছে। নীরার নামের চাইতে ওকে অপয়া, অলক্ষ্মী নামে সবাই ডাকতে পছন্দ করে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। আর সেই ব্যক্তিটা হচ্ছে আমার মা, মানে নীরার খালাম্মা। ও ভালো কথা, নীরা কিন্তু আমার আপন খালাতো বোন। তবে নীরা আমার থেকে 1 বছরের বড়। তবে আমার যখন 5 বছর বয়স, তখন থেকে আমি নীরার সাথে কোনো রকম কথাবার্তা বলি না। নীরাও আমার সামনেও তো একটা আসেনি। কারণটা হলো, নীরাকে বলে একদিন আব্বার সাথে বাজারে গিয়েছিলাম। আর আমি হারিয়ে গেছি সমস্ত এলাকা মাইকিং করে আমাকে খুঁজে বের করে। এরপর বাবা মাকে স্টাফ জানিয়ে দিয়েছে
আমি কোথাও গেলে আমার সামনে যেন নীরা না আসে, যার কারণে আমাকে বেশিরভাগ সময় বিভিন্ন হোস্টেলে থাকতে হয়েছে পড়ালেখা করার জন্য। আমি মাঝে মাঝে বাড়িতে আসলে সেই সময় নীরাকে ঘরবন্দি করে রাখা হতো। নীরার বয়স এখন ২২ বছর, আর আমার ২১ বছর। আমার বিয়ের ১০ বছর পর্যন্ত কোনো সন্তান হচ্ছিল না, যার কারণে আম্মা নীরাকে আসে আমাদের বাড়িতে। তার ঠিক ১ বছর পরে আমার জন্ম হয়, আর তার ৩ বছর পর আমার ছোট বোন রুবার জন্ম হয়। অনেকে মনে করে নীরার ভাগ্যের কারণে আম্মা সন্তান লাভ করেছেন, যার কারণে আম্মা নীরাকে খুব আদর করে। তবে নীরা শুধুমাত্র আম্মার জন্যই লাকি। অন্য কেউ নীরার মুখ দেখে শুভ কাজে কোথাও গেলে তার নিশ্চিত কপালে অশুভ হয়ে ফিরতে হয়। আস্তে আস্তে এই খবর আমাদের আশেপাশে সব জায়গায় জানাজানি হয়ে গেছে, যার কারণে নীরার বিয়ে ঠিক হওয়ার পরে ভেঙে যায়। আর সেই কথাটাই পাশের বাসার আন্টি বলেছিল। তখনই কথাটা আম্মা শুনে ফেলেছে, যার ফলে এক প্রকার আন্টিকে ধুয়ে দিছে হুইল পাউডার দিয়ে। তখন আন্টি রেগে বলে, এই অপয়া অলক্ষ্মী মেয়েকে নিয়ে এত বড়াই করেন? এই মেয়ের বিয়ে তো জীবনেও দিতে পারবেন না। আর এই অলক্ষ্মী মেয়ের কারণে আপনার মেয়ের বিয়ে কোনোদিন হবে না। তখন আমার রেগে বলে উঠল, নীরাকে আমি এই ২ দিনের মধ্যে বিয়ে দেব। এরপর দেখব নীরাকে কে অপয়া অলক্ষ্মী বলে ডাকে। যে ডাকবে তার মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। কথা বলে আম্মা নীরাকে সাথে করে নিয়ে ঘরে চলে আসে। আম্মাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, আর নীরাকে বলছে, তোকে আমি ২ দিনের মধ্যে বিয়ে দিয়ে দেব। নীরা কিছু না বলেই রুমে গেছে। আর এদিকে আমি মনে মনে বলি, সত্যি তো, এমন অপয়া অলক্ষ্মী মেয়েকে কোন ছেলে বিয়ে করবে, যার মুখ দেখে কোনো কাজে বেরোলে সেই কাজে সবসময় ব্যর্থ হতে হয়। যাক, এত চিন্তা করে আমার কি, যার ভাগ্যে আছে সে বিয়ে করবে বলে আমি সন্ধ্যার দিকে ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি। তখনই আম্মা ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলে। আমি বাড়িতে যেতেই আম্মা নীরাকে বিয়ের কথা বলে। আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে তো রাজি হয়েছি। এখন মনে মনে ভাবছি, তাহলে এই অপয়া অলক্ষ্মী মেয়েটির বর তাহলে শেষ পর্যন্ত আমি হতে যাচ্ছি। এসব বসে বসে ভাবতেছি, তখনই রুবা এসে বলল, ভাইয়া, তোকে আম্মা বলেছে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বসার ঘরে আসতে। কাজী সাহেব আর হুজুর চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আসতেছি। তখন রুবা চলে গেছে। আমি কিছুটা বিরক্ত হয়ে ফ্রেশ হতে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বসার ঘরে যেতে দেখি কাজী সাহেব, হুজুর আর আমাদের বাড়ির আশেপাশের কিছু মুরব্বি বসে আছে। আমি গিয়ে সোফায় বসার সাথে আব্বা বলে, কাজী সাহেব, বিয়ের কার্যক্রম আরম্ভ করুন। কোণে ভেতরের ঘরে আছে, আর ছেলে আপনাদের সামনে বসা। কাজী সাহেব ওনার মতো কিছু কাজ করে আমার থেকে বরের জায়গায় সাক্ষ্য নিয়েছে। এরপর উনি ভেতরে গিয়ে নীরার সাক্ষ্য নিয়ে এসেছে। এবার হুজুর সাহেব ইসলামিক নিয়ম অনুসারে বিয়েটা পড়িয়ে দিয়েছেন। আব্বা সবাইকে খেজুর আর মিষ্টি খেতে দিয়েছে। আস্তে আস্তে সবাই চলে গেছে, আমি একা ঘরে বসে আছি। বিয়েতে আপাতত তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, যার ফলে আমাদের কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি। তবে আব্বা বলেছে সামনে একটা ভালো দিন দেখে আমাদের বিয়ে উপলক্ষে একটা অনুষ্ঠান করবে। তখন সব আত্মীয় স্বজনকে ইনভাইট করবে। আম্মা নীরাকে নিয়ে এসেছে। নীরা একদম বউ সেজে আছে। আমার পাশে দাঁড় করিয়ে কিছু ছবি তুলে রুবা নীরাকে নিয়ে চলে গেছে। আমি একা একা বসে আছি। কিছুক্ষণ পর রুবা এসে আমাকে বলে, ভাইয়া, যাও তোমার রুমে যাও। আজ থেকে নীরাপু আমাদের ভাবি, আর তোর বউ। এখন দেখব নীরাপুকে কে অপয়া অলক্ষ্মী বলে ডাকে। বিয়েটা তো আমার সাথে হয়েছে, এখন আমার জীবনটা কেমনভাবে যায় সেইটা দেখার বিষয়। তোরা সবাই মিলে আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিস। এই বলে সৌরভ উঠে সোজা নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। নীরা বসে আছে। আমার একটু আগ্রহ হচ্ছে না নীরার কাছে যাই। তাই একটু সামনে গিয়ে বলি, আমাকে বিয়ে করতে তোমার একটু লজ্জা করেনি? আমি তোমার থেকে বয়সে ছোট। তুমি মাকে বললে মা কি আমার সঙ্গে তোমাকে বিয়ে দিতে রাজি হতো? নীরা চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তখন আমি আবার বলি, তোমাকে কিছু কথা বলি। আমি যখন সকালে ঘুম থেকে উঠব, তখন যেন তোমার মুখটা না দেখি। কারণ আমি চাই না তোমার জন্য আমার প্রতিটা দিন মাটি হয়ে যাক। তোমার মুখ দেখে বেরোলে আমার সব কাজ বৃথা হয়ে যাবে। তুমি নিজে একটা অলক্ষ্মী। জন্মের সময় মা এবং জন্মের পরে বাবাকে মেরে ফেলেছ। এখন এসেছো আমার জীবনটা নষ্ট করতে। নীরা এবারও চুপচাপ হয়ে বসে আছে। তখন আমি বলি, একমাত্র মায়ের সামনে আমার সাথে সুন্দরভাবে কথা বলবে, আর বাকি সময় আমার থেকে এক হাত দূরে থাকবে। তখন চেয়ে দেখি নীরা একটা বালিশ নিয়ে উঠে কোনো কথা না বলে সোজা নিচে এসে শুয়ে পড়ছে।
আমি ওর কর্মকাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছে। চিরকুট খুলে দেখি এটাতে লেখা, আমি জানি তুমি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছ, তবে কথা দিচ্ছি কখনো আমার মুখ সকালে দেখতে হবে না। আর আমি এটাও কথা দিচ্ছি আমি কোনো সময় তোমার কাছে স্ত্রীর অধিকার প্রয়োগ করব না। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তাও প্লিজ দয়া করে আমার জন্ম নিয়ে কোনো কথা বলো না। তখন আমি চুপচাপ করে খাটের উপরে গিয়ে শুয়ে পড়েছি। আর মনে মনে ভাবছি, নীরা আমাকে বিয়ে করতে রাজি ছিল তো? আচ্ছা, একবার জিজ্ঞেস করব যে সে কখনো প্রেম করেছে কিনা। মনে হয় করেছে। ওর সম্পর্কে সব জানার পর ছেড়ে চলে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা ঘরে নেই। যাক, ভালোই হয়েছে, অলক্ষ্মীর মুখটা দেখতে হলো না। কিছুক্ষণ বসে থেকে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেছি, তখনই রুবা বলে, ভাইয়া, আজ মনে হয় ঘুম ভালো হয়নি তোদের। তুই এত সব কথা বলিস কেন? তখন রুবা চুপচাপ হয়ে গেছে। আমি দ্রুত খানা শেষ করে বেরিয়ে যাচ্ছি, তখনই আম্মা ডাক দিয়ে বলে, সৌরভ, তুই কি অফিসে যাচ্ছিস? না, আমি ভার্সিটিতে যাচ্ছি। আজ দুপুরে অফিসে যাব। শোন, আজ থেকে নীরাকে তোর সাথে বাইকে করে নিয়ে যাস। আর প্রতিদিন ওর অফিস ছুটির পর নিয়ে আসবি। আপনাদের বলতে ভুলে গেছি, নীরা একটা কোম্পানিতে চাকরি করে, ভালো টাকা বেতন পায়। আর আমি একটা কোম্পানিতে ছোট চাকরি করি, মানে পার্ট টাইম চাকরি বলতে পারেন, যাতে কোনো মতে নিজের হাত খরচটা চলে। তবে আমার বাইক কেনার টাকাটা নাকি নীরা দিয়েছে। এটা মা উঠতে বসতে বলে। আমি রাগ করে একবার বাইকের চাবি দিয়ে দিয়েছিলাম। এরপর থেকে আর কোনো সময় এমন কথা আম্মা বলে না। কি বলেছি তোর মনে থাকবে তো? শেষে আপদ আমার বাইকে উঠলে বাইকটার কাম শেষ হয়ে যাবে। তখনই নীরা এসে আমার পেছনে বসেছে। আমি কিছু না বলে বাইক চালিয়ে যখনই মেন রাস্তায় এসেছি, তখনই বাইকটা থামিয়ে বলি, নীরা, তুমি নামো তো। নীরা কিছুটা রাগ করে নেমেছে। তখন আমি মানিব্যাগ থেকে ১০০ টাকা বের করে ওর হাতে দিয়ে বলি, নাও, এটা দিয়ে রিক্সা ভাড়া করে চলে যাও। তোমাকে নিয়ে আমি বাইকে করে যেতে পারবো না। আমার বন্ধুরা দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার টাকা দিয়ে বাইক কিনে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, তাই না? নাও, তোমার টাকা লাগবে না। আমার বলেই টাকাটা আমার বুক পকেটে দিয়ে বলে আমাকে নামিয়ে দিয়েছ। দেখো, তোমার বাইক এখানে নষ্ট হয়ে যাবে। কথাটা বলে একটা রিক্সা ডাক দিয়ে উঠে গেছে। আমি নীরার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখনই আমার মনে পড়েছে, আরে, নীরার যে বলেছে আমার বাইক চলবে না, তাহলে স্টার্ট দিয়ে দেখি তো। যেই বাইকটা স্টার্ট দিয়েছি, সত্যি সত্যি বাইক চালু হচ্ছে না। মনে মনে ভাবছি, এমন মুখ পোড়া মেয়েটা আমার ভাগ্যে কেন দিলে আল্লাহ? হে আমার আল্লাহ, আপনি দয়া করে আমাকে ওর থেকে মুক্ত করে দাও। বলে বাইকে 2টা লাথি দিয়ে গ্যারেজে নিয়ে মিস্ত্রি দেখিয়েছি। উনি ঘণ্টা 3 দেখে শুনে ঠিক করে দিয়েছে। ওনার বিলটা দিয়ে বাইক নিয়ে সোজা অফিসে গেছি। অফিসে ঢুকতেই রিসিপশনে বসে থাকা শান্তা বলে, সৌরভ সাহেব, এই চিঠিটা আতিক স্যার আপনাকে দিতে বলেছে। দেন তো দেখি। বলে চিঠিটা খুলে দেখে আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আর ওনাদের পার্ট টাইম লোকেদের দরকার নেই। সাথে 1 মাসের অগ্রিম বেতনের চেক দেওয়া আছে। আমি মুচকি এসে মনে মনে বলি, সেটা তো হবার কথাই ছিল। বলে কোনো কথা না বলে সোজা বেরিয়ে এসে বাইকটা নিয়ে বাড়িতে আসতেছি। আর মনে মনে ভাবতেছি, আমার জীবনটা এমনভাবে ধ্বংস করার কি দরকার ছিল আম্মা? ঠিক তখনই চেয়ে দেখি নীরা একটা ছেলের সাথে রিক্সা দিয়ে যাচ্ছে। আর অনেক হাসতেছে। নীরাকে এমনভাবে আমি কখনো হাসতে দেখিনি। তাহলে কি নীরা আমাদের সবার সামনে নিজেকে ইচ্ছে করে এমন গম্ভীর রাখে? মা কত চেষ্টা করে নীরা যেন হাসি মুখে থাকে, তাও নীরা হাসি না। আর নীরা ছেলেটার সাথে কিভাবে হাসতেছে? তাহলে কি নীরা আমাদের সবাইকে ঠকাচ্ছে? ঠিক তখনই যা দেখলাম তা দেখে আরো অবাক হলাম। আমার স্ত্রী নীরাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি, কিন্তু কখনো এমনভাবে হাসতে দেখিনি। আজ যেমনভাবে ওই ছেলেটার সাথে রিকশাতে বসে হাসতেছে। মাত্র গতকালকেই নীরার সাথে আমার বিয়েটা হয়েছে। আমার দিকে তাকিয়ে ওকে বিয়ে করেছে, আর আজকেই অন্য ছেলের সাথে এমনভাবে দেখব, অন্তত এটা আশা করিনি। নীরাকে হাসানোর জন্য আমার আম্মা সবসময় চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সবসময় বাড়িতে গম্ভীরভাবেই থাকে। আর আজ ছেলেটার সাথে নীরার এমন হাসির রহস্য কি? তাহলে কি নীরা আমাদের সবাইকে ঠকাচ্ছে? এসব চিন্তা ভাবনা করতেছি তখনই ওরা দুজনে রিকশা থেকে নেমে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। আমিও বাইকটা নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে গেলাম। পার্কিং জোনে বাইক রেখে মুখে মাস্ক পরে আর চোখে কালো চশমা পরে ভেতরে প্রবেশ করে
ওকে ঝুঁকি দিয়ে দেখি নীরা ওই ছেলেটা একদম কর্নারে টেবিলে বসা। আমি আড়াআড়িভাবে ৩ টেবিল পেছনে বসে পকেট থেকে মোবাইলটা বের করে দূর থেকে ভিডিও করেছি অল্প কিছুক্ষণ। আমাকে অবাক করে দিয়ে ছেলেটা নীরার হাত ধরেছে। নীরাকে দেখে মনে হচ্ছে সে খুব স্বাভাবিক আছে। আমি অল্প কিছুক্ষণ ভিডিও করে সোজা বেরিয়ে এসে বাইকটা নিয়ে চলে এসেছি। আজ মহারানী বাড়িতে আসুক, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথে এমন কাজ করছে। আমাকে এখন কিছু বলা যাবে না, কারণ আম্মা এসব দেখলে অনেক কষ্ট পাবে। ওর জন্য আম্মা কিনা করেছে, আমাকে সবসময় হোস্টেলে রেখেছে, কারণ আমি নীরাকে ছোট থেকেই ঘৃণা করতাম। আচ্ছা, সে যদি কাউকে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন? আর সে আম্মাকে বলেনি কেন যে খালামণি, আমি একজনকে ভালোবাসি? এসব ভাবতে ভাবতে মেইন রাস্তায় এসে বাইকটা থামিয়ে নীরার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি একা বাড়িতে গেলে আম্মা ভীষণ কষ্ট পাবে। সন্ধ্যা ৬টার দিকে নীরাকে দেখে একটা রিকশা করে আসতেছে। আমি এমনভাবে সামনে গেছি যেন আমি ওর সম্পর্কে কিছুই জানি না, আর কিছু দেখিনি। কাছে গিয়ে আমি রিকশাটা থামিয়ে দিয়ে বলি, নীরা, নামো। আমি তোমাকে বাইকে করে বাড়িতে নিয়ে যাব। তা না হলে আম্মা কষ্ট পাবে, আর পরে আমাকে বকাঝকা করবে। থাক, তার কোনো দরকার নেই। আমি তোমার সাথে গেলে তোমার মান সম্মান নষ্ট হবে। তোমার বন্ধুরা সবাই তোমাকে নিয়ে মজা করবে। আর তার চাইতে বড় কথা হলো, তোমার বাইক নষ্ট ঠিক তখনই। আমি নীরার মুখ চেপে ধরে বলি, যা বলেছ এর মধ্যে থাকো। এর বেশিও বলার কোনো দরকার নেই। এমনিতেই সকালে বলেছ বাইক নষ্ট হবে, আর সাথে সাথেই নষ্ট হয়ে গেছে। ৩ ঘন্টা বসে থেকে বাইক ঠিক করেছি। আজ ভার্সিটিতে ক্লাস করতে পর্যন্ত যেতে পারিনি বলে হাতটা সরিয়ে নিয়েছি। নীরার চেহারাটা কালো হয়ে গেছে তখন বলে, সরি, আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি তোমার বাইকটা নষ্ট হয়ে যাবে। তুমি এমন অনেক কিছুই বুঝতে পারো না, যার কারণে খেসারত দিতে হয় আমাকে আর আমার পরিবারকে। এখন কথা কম বলে এসো, বলেই বাইকে বসেছি। তখন নীরা তার পার্স ব্যাগ থেকে ৫০০ টাকার নোট বের করে রিকশার ড্রাইভারকে দিয়েছে। তখনই রিকশার ড্রাইভার বলে, আপা, আমার কাছে এত বড় নোটের ভাঙতি নেই, একটু কষ্ট করে ভাঙতি দেন। নীরার দিকে তাকিয়ে দেখি নীরা কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়েছে। তখন আমি মানিব্যাগ থেকে ৫০ টাকার একটা নোট বের করে রিকশার ড্রাইভারকে দিয়েছি। তুমি টাকা দিতে গেলে কেন? হাওলা দিয়েছি, তুমি ভাঙতি করে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। এখন এসো, বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে। নীরা বাইকে বসেছে, মাঝে ওর ব্যাগটা রেখেছে। আমি কিছু বলিনি। অল্প কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে এসেছি। আমার সাথে নীরাকে দেখে আম্মা অনেক খুশি হয়েছে। যাক বাবা, আমি অনেক খুশি হয়েছি। তুই নীরাকে কষ্ট করে সাথে নিয়ে এসেছিস। এখন থেকে আমার আর তেমন কোনো চিন্তা করতে হবে না। তুই নীরাকে সবসময় এমনভাবে নিয়ে আসবি। ঠিক আছে, বলে রুমে এসেছি। তখন যেয়ে দেখি নীরা ওয়াশরুমে যাচ্ছে। তখনই ওর হাতটা ধরে বলি, শোনো, এই ওয়াশরুমে তুমি যাবে না, এটাতে শুধু আমি যাব। তুমি তোমার রুমের ওয়াশরুমে যাবে। হাতটা ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। সৌরভ হাতটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে যাচ্ছে, তখনই নীরা বলে, ঠিক আছে, আমি আমার রুমে চলে যাচ্ছি। যদি খালামণি জিজ্ঞেস করে তাহলে বলবো আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার কাছে এমনভাবে আর নিজেকে কত ভালো রাখবে? একদিন তোমার সব ভালো মানুষই চেহারাটার পেছনে লুকিয়ে থাকা আসল চেহারাটা বের হবে। সেদিন কি হবে একবার ভেবে দেখেছ? সৌরভ, তুমি কি বলতে চাচ্ছ? আমার কি চেহারা তুমি বের করবে কি বলতে চাচ্ছ? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আর শোনো, আমি আগে ফ্রেশ হতে যাব, এরপর তুমি যাবে। যদি তোমার বেশি তাড়া থাকে তাহলে অন্য বাথরুমে যাও, বলে আমি ওয়াশরুমে চলে গেছি। নীরা রাগ করে বসে আছে আর মনে মনে ভাবছে সৌরভকে এমন দেখেছে, যার কারণে একদিনে এতটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক তখনই রুবা এসে বলে, আমি কি আসতে পারি? আরে রুবা, তুই আয়, তোর আবার অনুমতি নিতে হবে কেন? তবে নীরাকে আম্মা ছাড়া আরও একজন ভালোবাসে, সে হচ্ছে আমার বোন রুবা। শোনো আপু, আমি এখন থেকে তোমাকে ভাবি বলেই ডাকবো। কেন? কারণ ভাবি বলে ডাকলে তুমি আমাকে কোনো রকম কাজের অর্ডার করতে পারবে না। কারণ স্বামীর ছোট বোন বলে কথা, কখন কোন কথা মনে করে নিবে পরে, আবার স্বামীর কাছে এনিয়ে বিনিয়ে লাগাবে। ওরে আমার দুষ্টু রে, বলে রুবার কান টেনে ধরেছে। আপু সরি, ভুল হয়েছে, আমি জীবনে আর এমন দুষ্টুমি করব না। তখনই সৌরভ ফ্রেশ হয়ে বেরিয়েছে।
আর ওরা দুজনে দুষ্টুমি বন্ধ করে চুপচাপ হয়ে গেছে। অফিস থেকে কখন এসেছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমাকে বলেছি তুমি আগে যাও, কিন্তু আমাকেই আগে যেতে বলেছ। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। বাব্বা, একদিনে এত কি আর ভাই? তুই কবে এমন ছিলি? এই, তুই এখানে কেন এসেছিস? যা, গিয়ে পড়তে বস। এবার যদি কোনো রকম রেজাল্ট খারাপ হয়ে সোজা বিয়ে দিয়ে দেব। তোমার থেকে আমার রেজাল্ট অনেক ভালো বলেই এক দৌড়ে চলে গেছে আর নীরা ফ্রেশ হতে গেছে। আমি খাটের উপরে শুয়ে বই পড়ছি। কিছুক্ষণ পর নীরা এসেছে। ভেজা চুল আর মেরুন কালার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ আর একমোট চুড়ি। আমি তাকিয়ে আছি নীরার দিকে। নীরা মুচকি এসে ঠিক আমার পাশেই বসেছে। এই, তুমি এত সুন্দর করে সেজেছো কেন? তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে আমি সেজেছি। যদি তোমার দেখতে ইচ্ছে না হয় দেখবে না। এমনভাবে সেজে গুজে সামনে আসলে সবারই দেখতে ইচ্ছে করবে। আজকের পর আর কোনো সময় এমনভাবে সেজে গুজে আমার সামনে আসবে না, বলে দিলাম। তোমার দেখতে হলে দেখো, আমি কি বারণ করেছি যে দেখো না? তখনই রুবা বাইরে থেকে ডাক দিয়ে বলে, আপু, তোমাদের আম্মা ডাকতেছে, খেতে আসতে। তখনই নীরা উঠে চলে গেছে। সৌরভ বইটা রেখে নীরার সাথে গেছে। খাবার টেবিলে আজ প্রথম নীরার সাথে আমি বসেছি। সে ছোটবেলা একবার বসেছিলাম, তখন আমার বদহজম হয়েছে, যার কারণে নীরার সাথে আমি জীবনেও খেতে বসিনি। আজ নীরা আমার পাশেই বসেছে। আম্মা অনেক খুশি, তবে আমি জানি নীরার সম্পর্কে সবকিছু জানলে আম্মা অনেক কষ্ট পাবে। তা সৌরভ, আজ কেমন কাটলো সারাদিন? আমি কিছু বলবো তার আগেই আম্মা বলে, আজ সারাদিন অনেক ভালো গেছে, তাই না সৌরভ? তুমি ওর দিকে তাকিয়ে দেখো, একদিনে কেমন সুন্দর হয়ে গেছে। আমি আর কিছু বলিনি, কারণ যাই বলি আম্মা নীরার পক্ষ নিয়ে কথা বলবে। খানা শেষ করে রুমে এসে খাটের ওপর শুয়ে পড়েছি। নীরা বালিশ নিয়ে নিচে শুতে যাবে, তখনই আমি বলি, আমি জানি কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আচ্ছা, এমন অভিনয় কার কাছ থেকে তুমি শিখেছ? নীরা হাতের বালিশটা রেখে বলে, সৌরভ, তুমি আমাকে বিয়ে করেছ, এর মানে এই না যা তা আমার নামে বলবে আর আমি মুখ বুজে সহ্য করব। যেটা সত্যি সেইটাই বলি। আর শোনো, এত চেঁচিয়ে কথা বলবে না, আম্মা শুনলে কষ্ট পাবে। তুমি কি করছো সেটা তুমি জানো। আমি কেন তোমাকে বলতে যাব? আমি তোমার আর তোমার পরিবারের সাথে কোনো রকম অভিনয় করছি না, বরং তোমরা তখনই। নীরা চুপ করে গেছে, আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেছে। তখন আমি শোয়া থেকে উঠে ওর কাছে গেছি। থামলে কেন? বলো, আমি আর আমার পরিবার তোমার কাছে কি করেছি? নীরা কিছু বলছে না। এক পা দুই পা করে পেছনে যাচ্ছে, আর সৌরভ নীরার দিকে এগিয়ে যাচ্ছে। সৌরভ, তুমি এমনভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? দেখো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। দেখি সরো। তখনই সৌরভ নীরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে আটকিয়ে ওর দুই হাত চেপে ধরে। বল, আমার পরিবার তোর সাথে কি করেছে? তোর মতো অপয়া অলক্ষ্যে মেয়ে জীবনে কম দেখেছি। সৌরভ, আমি আগেও বলেছি আর এখনও বলি, আমার জন্ম নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না। তখনই সৌরভ আরও শক্ত করে নীরার হাত গলে চেপে ধরে বলে, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই অপয়া অলক্ষী। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তখনই চেয়ে দেখি নীরা কান্না করছে। আমি মুচকি এসে বলি, শুরু হয়ে গেছে তোর ড্রামা। আর একটা কথা ভালো করে বলি শুনে রাখ, তুই যা করতে চাচ্ছিস তা কোনোদিন করতে পারবি না। এসব কোনো কথা যদি আম্মার কাছে বলিস, তাহলে তোর খবর আছে বলে দিলাম। নীরার চোখ দিয়ে অঝরে অশ্রু পড়ছে। তখন আমি হাতটা ছেড়ে দেই, আর নীরা সাথে সাথে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি রাগ করে সে শুয়ে পড়েছি। তখন চেয়ে দেখি আমার হাতের রক্ত। আমি ধরে দেখি আলগা রক্ত। তখনই মনে পড়ছে নীরার হাতের চুড়ি ভেঙে গেছে, আর ওর হাতের রক্তটা আমার হাতে লেগে আছে। আমি হাতের রক্তটা মুছে শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখি নীরা এসেছে, হাতে একটা কাপড় দিয়ে বাঁধা। আমি দেখেও না দেখার মতো করে আছি। তখন নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে। আর আমি বলি, আজকের কোনো কথা যদি আম্মাকে বলো, তাহলে তোমার জন্যই খারাপ হবে। আর তোমার হাতটা যে কেটে গেছে, সেটা আম্মা জিজ্ঞেস করলে বলবে চুরি পড়তে গিয়ে ভেঙে গেছে। পরে আমি নিজে ব্যান্ডেজ করে দিয়েছি। ছি, তুমি এমন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমাকে তো ঘৃণা করবেই, কারণ তখন আমি চুপ করে গেছি। আর নীরা বলে, কারণটা কি? বলো, কি হলো? সেটা সময় বা প্রয়োজন হলে বলবো, এখন আর কোনো কথা বলবো না, বলে আমি ঘুমিয়ে পড়েছি। নীরা নিজে নিজে কিছু কথা বলে সেও ঘুমিয়ে গেছে।
সকালে ঘুম থেকে উঠে রেডি হতে যাব, তখনই মনে পড়ছে আমার চাকরি তো চলে গেছে। এত সকালে উঠে কি করব? জীবনে এমন অপয়া মেয়ে কমই দেখেছি বলে শুয়ে পড়েছি। ওইদিকে নীরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেছে, তখনই আম্মা বলে, নীরা, সৌরভ কোথায়? ওকে দেখছি না যে। দেখলাম তো শুয়ে আছে। শুয়ে আছে মানে? তুই কি ডাক দেস নাই? ওর তো অফিস আছে, আবার ভার্সিটি ক্লাস করতে হবে। যা, গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ খালামণি, যাচ্ছি। বলে নীরা গিয়ে সৌরভকে ডাক দিতেই সৌরভ টান দিয়ে নীরাকে বুকের মাঝে নিয়ে গেছে। সৌরভের এমন কাণ্ডে নীরা অবাক হয়ে গেছে। তখনই সৌরভ বলতেছে, আমার জান, কলিজার টুকরা বলে নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তখনই নীরা সৌরভের কানে চিমটি দিয়েছে, আর সৌরভ চোখ মেলে দেখে নীরা ওর বুকের ওপর। তখনই লাফ দিয়ে উঠে বলে, এই, তুমি আমার বুকের ওপর এসেছো কখন? তুমি নিজে তো আমাকে টেনে নিয়েছ। মিথ্যা বলবে না, আমি ঘুমিয়েছিলাম। তখনই আমার মনে পড়েছে আমি স্বপ্ন দেখেছিলাম, আর সেই সময় নীরাকে বুকে নিয়ে নেয়। তোমাকে খালামণি ডাকছে, তুমি যাও, আমি আসতেছি। নীরা চলে গেছে। আমি কিছুক্ষণ পর খাবার টেবিলের সামনে গেছি। সৌরভ, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? তোর আজ অফিস, ভার্সিটিতে যেতে হবে না? আমার চাকরি চলে গেছে, এই নাও সেই চিঠি। আর আজ মনটা খারাপ, ভার্সিটিতে যাব না। কি, তোর চাকরিটা চলে গেছে? হ্যাঁ, ওনারা বিনা নোটিশে আমাকে বের করে দিয়েছে। ওনাদের নাকি পার্ট টাইম জবের জন্য লোক দরকার নেই। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, নীরা যে অপয়া তার প্রমাণ এবার পেয়েছেন তো? নাকি এর থেকে বড় কোনো ক্ষতি হলে বিশ্বাস করবেন? তখনই আব্বা আমাকে বলে বসে, তোমাকে আমি বারণ করেছি, তাও তুমি সৌরভের সাথে নীরার বিয়েটা দিয়েছ। এবার বুঝো। সৌরভের সাথে নীরার বিয়েটা দিতে বারণ করেছি, তা তুমি দিয়েছ। এবার বুঝো। সবার সাথে সবার মিল হয় না, আর নীরার সাথে সৌরভের ছোট থেকে সমস্যা, তা তুমি বিয়ে দিয়েছ। এখন যে ওর চাকরিটা চলে গেছে, এখন তো বুঝতে পারছো নীরা যে সৌরভের জন্য শনির দশা হয়ে আছে। আব্বার কথাগুলি নীরা দাঁড়িয়ে শুনছে। আম্মা তখন বলে, নীরা, তুই অফিসে যা। আর সৌরভ, তুই নীরাকে বাইক করে নামিয়ে দিয়ে আয়। তুমি তাও নীরার হয়ে কথা বলবে? দেখো, চাকরি বলে গেছে, আবার চাকরি পাবে, কিন্তু নীরা আর সৌরভের মধ্যে বিয়ের সম্পর্কটা শেষ করতে পারবো না। সৌরভ, দাঁড়িয়ে আছিস কেন? তোকে যা বলেছি তুই তাই কর। হ্যাঁ, যাচ্ছি। বলে ঘরে গিয়ে বাইকের চাবিটাই নে বাইক বের করেছি। নীরা এসে বসেছে, তবে আজ কোনো গ্যাপ রাখিনি। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসেছে। নীরার এমন কাজে আমি কিছুটা অবাক হলাম। নীরাকে নিয়ে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে আসি। আজ ভার্সিটিতে গিয়ে 2টা ক্লাস করেছি, মনটা কেমন জানি ভালো লাগছে। সন্ধ্যার দিকে গিয়ে নীরাকে অফিস থেকে নিয়ে এসেছি। আজ নীরার সাথে তেমন কোনো ঝগড়া করিনি। রাতে খাবার খাচ্ছি, তখন আব্বা বলে, সৌরভ, এসব পার্ট টাইম চাকরি না করে আমার সাথে দোকানে কিছুটা সময় দিলে তো হয়। হ্যাঁ, তোর বাবা যেটা বলেছে সেটাই কর, চাকরি করার কোনো দরকার নেই। এসব দোকান করা আমার কাছে বিরক্তিকর লাগে। এটা তো বিরক্তিকর লাগবে। আগামীকাল থেকে তুই আমার সাথে দোকানে বসবি। এসব চাকরি বাকরি করার দরকার নেই। ঠিক আছে, বসবে। এত রাগ করার দরকার নেই। ঠিক আছে, যাব। বলে উঠে যেতেছি, তখন আম্মা বলে, সৌরভ, তুই একটু আমার সাথে আয়। বলে আম্মা উঠে আমার হাত ধরে বাহিরে দিয়ে নিয়ে গেল। সৌরভ, তুই সত্যি করে বলবি, নীরাকে মন থেকে বউ হিসেবে মেনে নিয়েছিস? আমি চুপচাপ হয়ে আছি। তখনই আম্মা আবার বলে, সৌরভ, নীরা আমার জন্য লাকি কেন জানিস? কারণ আমি নীরাকে মন থেকে ভালোবাসি, আর নীরাও আমাকে মন থেকে ভালোবাসে। তুই নীরাকে মন থেকে মেনে নিস, তাহলে দেখবি তোর জন্য নীরা লাকি হয়ে আসবে। ঠিক আছে আম্মা, আমি চেষ্টা করব। বলে ঘরে এসে চেয়ে দেখি নীরা খাটের ওপরে শুয়ে আছে। আমি গিয়ে বলি, কি হলো, আজ তুমি খাটের উপরে শুয়ে আছো কেন? এখন থেকে আমি খাটের উপরেই থাকব। যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তুমি নিচে শুয়ে পড়ো। বুঝতে পারছি আম্মা তোমাকে কিছু বলেছে, যার কারণে এমন করছো। তবে শোনো, আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না, সেটা তোমার ব্যাপার। তবে আমি আজ থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম। তোমাকে এতটা ভালোবাসবো যতটা ভালোবাসা তুমি কল্পনা করতে পারবে না। হঠাৎ করে আমাকে ভালোবাসবে বলছো? তার মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে। তখনই নিরাশ হওয়া থেকে উঠে বলে, আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো কাউকে কোনোদিন ভালোই বাসিনি। ছি, তুমি এমন মিথ্যে কথা বলতে পারলে? দেখো, ভালো হবে না।
আমি কিন্তু কাউকে ভালোবাসি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখনই আমার মোবাইলটা বের করে নীরার হাতে দিয়ে ভিডিওটা দেখিয়ে বলি, তাহলে এইটা কি মিথ্যা? নীরা ভিডিওটা দেখে আমার দিকে তাকিয়ে বলে, তার জন্য তুমি আমার সাথে এমন করতেছো? শোনো, নিজেকে এতটা সতী সাবিত্রী আমার কাছে সাজাতে এসো না। আমি জানি তুমি বললে বিশ্বাস করবে না, যার কারণে ভিডিওটা করে রাখছি। নীরা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েছে। তখন আমি বলি, এখন কোনো কথা বলছো না কেন? কি হলো? সবকিছু ফাঁস হয়ে গেছে, যার কারণে এখন একদম চুপচাপ হয়ে গেছো, তাই না? দেখো, আমি মিথ্যা বলি না। বলেছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এখন যতই বলবো ততই তুমি আমাকে অবিশ্বাস করবে, কারণ তুমি আমাকে দেখেছো আমি একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছি, আর ছেলেটা আমার হাত ধরতেছে। সব চোর ধরা পড়লে এমন সব কথা বলে। শোনো, তুমি আমাকে যা কিছু বলো, এতে করে আমি তোমার কথা বিশ্বাস করতেছি না। আগামীকাল থেকে তুমি একা একা অফিসে যাবে। আম্মা যদি বলে তাহলে মেন রাস্তায় নামিয়ে দেব, সেখান থেকে তুমি চলে যাবা। যদি আমার কথা না শোনো তাহলে আম্মাকে ভিডিওটা দেখিয়ে দিব। ঠিক আছে, তাই হবে। তবে তুমি এর জন্য আফসোস করবে, আমি বলে দিলাম। এইটা বলে নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে, আর আমি খাটের ওপর শুয়ে পড়েছি। সকালে উঠে নীরা নিজের মতো করে ফ্রেশ হয়েছে। আমি আমার মতো করে ফ্রেশ হয়ে নাস্তা করে নীরাকে নিয়ে গিয়ে মেন রাস্তাতে নামিয়ে দিয়েছি। যখনই নীরা রিক্সা করে চলে গেছে, আমি কিছুক্ষণ ঘুরে ভার্সিটিতে গেছি। কিছু ক্লাস করে আব্বার দোকানে বসেছি। সৌরভ, তুই দোকানে বস, আমি কিছু মাল সামান কিনে নিয়ে আসি মার্কেট থেকে। ঠিক আছে। আব্বা চলে গেছে, তবে আমি এবার প্রথম বসিনি। আমি মাঝে মাঝে প্রায় দোকানে বসতাম, আর কোনো মাল কোথায় রাখা আছে সেটা খুব ভালো করে জানি। বিকালটা ভালোই কাটছে। সন্ধ্যা হওয়ার পর আব্বা এসেছে। সৌরভ, তুই নীরাকে আনতে যা, পরে আবার তোর মায়ের কাছে নালিশ করবে। ঠিক আছে। আমি বেরিয়ে বসে আছি, নীরার আসার কোনো নাম নেই। আরও কিছুক্ষণ অপেক্ষা করে নীরার অফিসের সামনে গেলাম। তখন চেয়ে দেখি মহারানী বসে আছে। আমাকে দেখেই এগিয়ে এসে বলে, এত দেরি করলে কেন? আমি দেরি করেছি মানে? তুমি এখানে বসে আছো কেন? তোমাকে তো বলেছিলাম রিক্সা করে চলে যেতে। এখন থেকে প্রতিদিন তুমি আমার অফিসে এসে নিয়ে যাবে। আমি রিক্সা করে যেতে পারবো না। এতদিন তো নিজে নিজে এসেছো আর গেছো, এখন যেতে পারবে না কেন শুনি? আগে বাইকে উঠে বসি, তারপর বলছি। বলেই নীরা বাইকের পেছনে উঠে বসেছে। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছি। তখন নীরা আমাকে অনেক শক্ত করে ধরেছে। আমি বুঝতে পারছি নীরা ভয় পাচ্ছে, তাই স্পিড কমিয়ে দিয়েছি। তখনই নীরা বলে, জানতে চাইলে না কেন এখন একা একা যেতে পারবো না? হ্যাঁ বলো। কারণ এখন তো আমার বর আছে, উনি থাকতে আমি কেন একা একা যাব? দেখো নীরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। তোমার মুখ দেখে বেরোলে আমার সারাটা দিন মাটি হয়ে যায়। আজ তোমার কোনো ক্ষতি হয়েছে? মানে মানে আজ সকালে তো আমার সাথে বেরিয়েছো, আজ কি তোমার কোনো ক্ষতি হয়েছে? নীরার কথাটা শুনে একটু চিন্তা করেছি, আর মনে মনে ভাবছি, সত্যি তো, আজ তো কোনো রকম ক্ষতি হয়নি। এর কারণ কি? তখনই নীরা বলে, কি হলো বলো? যা ক্ষতি করার তা তো করেই দিয়েছ। এখন একটা ক্ষতি করার বাকি আছে, সেটা হলো আমি মরে গেলেই তোমার শান্তি হবে। আমার আগে তোমার মৃত্যু হবে না। আর এত তাড়াতাড়ি মরতে চাও কেন? এখনো তো অনেক কিছু দেখনি। জীবনে যা দেখেছি এতেই যথেষ্ট। নতুন করে আর কোনো কিছু দেখার দরকার নেই। বাড়িতে এসেছি, এবার কষ্ট করে নামো। নীরা নেমেছে। আমি বাইক রেখে রুমে গিয়ে ফ্রেশ হতে যাব। তখনই নীরার দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। নীরা, এই নীরা, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। নীরা দরজাটা খুলেছে, তখন ওর দিকে তাকিয়েছি, আর আমার চোখ বড় বড় হয়ে গেছে। কি, মন ভরেছে নাকি আরো কিছু দেখবে? থাক, আর কিছু দেখার দরকার নেই। নীরা মুচকি এসে দরজাটা লাগিয়ে দিয়ে শাওয়ার নিচ্ছে, আর সৌরভ এখনো চিন্তা করছে সে কি দেখছে। কিছুক্ষণ পর নীরা বেরিয়ে এসেছে। তখন দেখে সৌরভ মোবাইলটা হাতে নিয়ে গেম খেলছে। তখনই নীরা গিয়ে আম্মাকে বলে, খালামণি, আমি একটু আমার অফিস কলিগের গায়ে হলুদের অনুষ্ঠানে যাব, কিন্তু সৌরভ রাজি হচ্ছে না। তুমি একটু ওকে বলে দিবে। কি, হারামজাদা তোকে বারণ করেছে? তবে রে, বলে যাচ্ছে তখনই বলে যাচ্ছে, আচ্ছা নীরা, তোকে আমি যা বলেছি তুই কি সেটা করেছিস? হ্যাঁ। তবে মনে হচ্ছে তোমার আইডিয়াটা কাজে আসবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তখনই নীরাকে সাথে নিয়ে আম্মা এসেছে।
আমি মোবাইলে গেম খেলতেছি আর হাসতেছি। তখনই আম্মা এসে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গিয়ে বলে, সৌরভ, নীরা তোকে যেখানে যেতে বলেছে সেখানে নিয়ে যা। আমি হ্যাঁ না কোনো কিছু শুনতে চাই না। আম্মা, এখন তো অফিস থেকে এসেছে, আবার কোথায় যাবে? আর তাছাড়া আমার বাইকে তেল শেষ, এখন যেতে পারবো না। ওকে বলো রিক্সা করে চলে যেতে। তখনই আম্মা আমার কান টেনে ধরে বলে, নীরা, তোর বউকে তুই নিয়ে যাওয়া কর্তব্য। তুই এক্ষুনি ওকে নিয়ে যা বলে দিলাম। নিয়ে যাচ্ছি, তুমি কানটা ছাড়ো। আম্মা কানটা ছেড়ে আম্মা চলে গেছে। আর নীরা হাসতেছে। তবে আজ নীরাকে কেমন অন্যরকম লাগছে। বাসন্তী কালার শাড়ি, ম্যাচিং চুড়ি, চুল ছাড়া। তখন আমি বলি, নীরা এত হেসো না, পরে কিন্তু কান্না করতে হবে। এখন বলো কোথায় যাবে? তখনই নীরা গিয়ে একটা শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বলে, নাও, আগে এগুলি পরে এসো। কেন? আমি এসব পরবো কেন? যা বলছি তাই করো, তা না হলে কিন্তু। খালামণি তখনই নীরার মুখ চেপে ধরে বলে, যাচ্ছি তো। বলে ওকে ছেড়ে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গেছি। শপিং ব্যাগ খুলে দেখি নীরার সাথে ম্যাচিং করা পাঞ্জাবি, আর সাথে কালো পায়জামা। যাক, মন্দ লাগছে না পাঞ্জাবিতে। আমিও একদম তৈরি হয়ে বেরিয়েছি। তখন নীরা হা হয়ে তাকিয়ে আছে। তোমাকে তো অনেক কিউট আর হ্যান্ডসাম লাগছে। কথা কম বলে বলো কোথায় যেতে হবে। আজ তোমাকে নিয়ে অনেক জায়গায় যাব, তবে প্রথমে আমার কলেজের গায়ে হলুদে যাব। দেখো, আমি বেশি জায়গাতে যেতে পারবো না। তোমার অফিস কলেজের গায়ে হলুদ শেষ হলেই চলে আসব। এই শর্তে যেতে রাজি আছি। নীরার শর্ত মেনে রাজি হয়েছে। দুজনে বাইকে বসেছি। নীরা লোকেশন দিচ্ছে। আমি সেই লোকেশন মতো জায়গাতে গেছি। বাইকটা পার্কিং করে এসো। আমি এখানে দাঁড়িয়ে আছি। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি ভেতরে যাব না, তুমি যাও। তোমাকে যেতে হবে, তা না হলে আমিও যাব না। তবে যেতে পারি, তার জন্য তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? ভেতরে কেউ যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তাহলে তুমি বলবে আমি তোমার কাজিন মানে খালাতো ভাই লাগি। নীরা কিছুটা চুপচাপ থেকে বলে, ঠিক আছে, চলো। তখন আমি বাইক পার্কিং করে এসেছি। নীরা আমার হাতটা ধরে ভেতরে ঢুকতে চাচ্ছে, তখন আমি হাতটা ছেড়ে আলাদাভাবে ঢুকেছি। নীরা সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ওদের সামনে গেছে। আমি তো অনেক খুশি। যাক, এসে ভালোই হয়েছে। এখান থেকে কাউকে পটিয়ে নেব। তখনই নীরা ডাক দিয়ে বলে, সৌরভ, এদিকে এসো। আমি কাছে গেছি। অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে। সত্যি, বিয়েবাড়িতে সব সুন্দর মেয়েদের দেখা মেলে। তখনই নীরা আমার হাতটা ধরে বলে, আপনারা সবাই আমার স্বামীর ছবি দেখতে চাইছিলেন না? আজ আমি আপনাদের সবাইকে আমার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিতেছি। বলি নীরা আমার বাম হাতটা জড়িয়ে ধরে বলে, এটা আমার পিচ্চি বর, যার সাথে মাত্র দুদিন আগে বিয়েটা হয়েছে। ও ভালো কথা, ও কিন্তু আমার কাজিন মানে খালাতো জামাই। নীরার কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। এটা তুমি কি করলে নীরা? তখনই নীরা বলে, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই আমার হাত ধরতে একটু লজ্জা পায়। আবার হয়েছে কি, সে আমার থেকে বয়সেও ছোট, যার কারণে আমার থেকে একটু দূরে দূরেই থাকে। সত্যি বলতে, ছোটবেলা থেকে আমার বর একটু বেশি লজ্জাবোধ করে, যার কারণে সে এখানেও আসতে চায়নি। কিন্তু আমি অনেক জোর করে নিয়ে এসেছি, তাই না সৌরভ? তখন নীরার কানের কাছে গিয়ে বলি, আজ বাড়িতে চলো, এর জন্য তোমাকে মজা দেখাবো। মজা তো আমি দেখাবো, তুমি শুধু দেখবে, আর কিছুই করতে পারবে না। নিজেকে বেশি চালাক মনে করছো? করো, তবে এটা ভালো লক্ষণ নয়। তখনই একজন বলে ওঠে, কি হলো মিস নীরা, দুজনে কি ফুসুফাসুর করছেন? ওই, তেমন কিছু না। আমাকে নাকি আজ একটু বেশি সুন্দর লাগছে, সৌরভ সেটাই বলছে। তখন সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আমার নীরার এমন কথাবার্তা খুব বিরক্তি লাগছে। তাও মুখে বুজে দাঁড়িয়ে আছি। পরিচয় পর্ব শেষ হয়েছে। সবাই কনের কাছে গেছে। তবে নীরা একটা মুহূর্তের জন্য আমার হাতটা ছাড়ছে না। এটা আমার কাছে একবার ভালো লাগছে, তবে যখনই সুন্দর সুন্দর মেয়েগুলি দেখছি তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনুষ্ঠান শেষ। আমরা খাওয়া দাওয়া করে দুজনে চলে আসছি বাড়িতে। নীরা অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি অনেক ক্লান্ত। রাতে ঘরে এসে দুজনে আজ একসাথে শুয়ে পড়েছি। ঝগড়ার কোনো এনার্জি শরীরে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা রুমে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসেছি। তখনই আম্মা বলে, আজ শুক্রবার, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি যে? আজ শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। তবে যখন উঠে পড়েছিস, তাহলে গিয়ে কিছু বাজার করে নিয়ে আয়। আমি বাজার করে যেতে পারবো না, তুমি আম্মাকে বলো। এ বলে চলে আসতেছি, তখনই আম্মা বলে, বাজার করা না শিখলে
বউয়ের অনাপেনার বকা খেতে হবে। এর থেকে ভালো এখন বাজার করাটা শিখ। আমাকে বকা দিবে আম্মা? তুমি কি যে বলো না। আমার পা টিপে অবসর পাবে না, আবার মারবে, সেটা সময় বলে দিবে। এমন কথা তোর বাবাও বলেছিল, কিন্তু এখন তোর বাবা আমার মুখের উপর দিয়ে কথা বলার সাহস পায় না। কথা না বাড়িয়ে যা, বাজার থেকে ভালো দেখে মাছ আর কিছু তৈতরকারি কিনে নিয়ে আয়। যদি খারাপ হয় আমাকে কিছু বলতে পারবে না। এখন টাকা দাও। আম্মা 2,000 টাকা দিয়েছে। আমি বাজারে চলে গেলাম। আজ মাথায় শয়তান চেপে বসেছে। তখন ইচ্ছে করে সব গুড়া মাছ কিনেছি আর তাজা শিং মাছ। মহারানী, আজ তোমার জন্য আমাকে বাজারে আসতে হয়েছে। আমি জানি তুমি আম্মাকে বলেছো আমাকে বাজার করতে। আজ মাছ করতে করতে তোমার কোমর ব্যথা বানিয়ে ফেলবো। সাথে চুনোপুটি মাছ। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এসব বলতে বলতে বাড়িতে এসেই অনেক হাসি মুখে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকতেই নীরা এসে আমার হাত থেকে ব্যাগটা নিয়েছে। আমি কিছু না বলেই ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে কানে ইয়ারফোন লাগিয়ে আরামসে গান শুনতেছি। কিছুক্ষণ পর আমার দরজাটি জোরে জোরে ধাক্কা। আমি একটু ইয়ারফোন খুলেছি, তখনই আম্মা বলে, সৌরভ, তুই গুড়া মাছ আনলি কেন? এগুলো কে করবে এখন? আমি আর কোনো শুনতে পাইনি। কানে আবার ইয়ারফোন। দুপুরবেলা জুমার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নীরা সবেমাত্র ফ্রেশ হতে যাচ্ছে আর আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে। মনে মনে বলি, লাভ নেই, আমাকে বাজারে পাঠানোর প্রতিশোধ আর বলবে আম্মাকে বাজারে পাঠাতে। নীরা চুপচাপ ওয়াশরুমে গেছে। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর নীরা ফ্রেশ হয়ে বেরিয়েছে। তখনই রুবা এসে বলে, ভাইয়া আপু, তোদের আব্বা ডাকছে, আজ সবাই একসাথে খাবে। হ্যাঁ, আসতেছি। নীরা আমার আগে চলে গেছে। আমি কিছুটা পরে গেছি। সবাই একসাথে খাবার খেতে বসেছি। তবে মজার কথা হলো, আম্মা নীরা দুজনে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি মিটমিট করে হাসতেছি। তখনই আম্মা বলে, সৌরভ, বাজারে কত টাকা খরচ হয়েছে? যা দিয়েছ তার থেকে 200 টাকা বেশি খরচ হয়েছে। পচা মাছ কিনতে এত টাকা খরচ হয়েছে? সত্যি করে বল, কত টাকায় চুরি করেছিস? আম্মা, আমি কি ছোট যে বাজারের টাকা থেকে চুরি করব? সব গুড়া মাছ কিনতে টাকা শেষ। পরে শিং মাছ 2 কেজি কত টাকা দাম একবার চিন্তা করে দেখো। খেতে বসে তোমরা এমন শুরু করেছো কেন? আর তাছাড়াও বেকার বাজারে পাঠালে একটু একটু টাকা মারবে, এইটা চিন্তা করে ওকে বাজারে পাঠাবে। তখনই নীরা হেসে দিয়েছে। সবাই নীরার হাসিটার দিকে তাকিয়ে আছে। এত জোরে নীরা সহজে হাসে না, কিন্তু আজ হেসেছে। সাথে বাবা ও রুবাও হেসেছে। আর কেউ কোনো কথা বলেনি। সবাই সবার মতো করে খাবার খেয়ে চলে গেছে। বিকালে নীরা আমার কাছে এসে বলে, তুমি কি চাকরি করবে? না, আমি বাবার দোকানে বসবো। অন্যের কথা আমার সহ্য হয় না। আর তোমার রেফারেন্স চাকরি, সেটা তো জীবনেও করব না। সৌরভ, সবকিছু ভুলে গেছি। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু সত্যি তুমি তখনই। নীরা থেমে যায়। থামলি কেন? থাক, বলে কোনো লাভ হবে না। আমি ঘুমাবো বলে খাটের উপরে শুয়ে আমি কিছুই বলিনি। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেছে। নীরার সাথে আমার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি। তবে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখন আমার তেমন কোনো সমস্যা হয় না। নীরাকে দেখে গেলে আমার আরো ভালো হয়। তবে হঠাৎ করে এমন পরিবর্তনের মানে খুঁজে পাচ্ছি না। তার কারণে একদিন আমি নীরাকে দেখে ইচ্ছে করে একটা বড় কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি। আর সেই চাকরিটা আমার হয়ে গেছে। এতে করে আমি আরো অবাক হলাম। বাড়িতে এসে আম্মাকে সবটা বলার পর আম্মা আমাকে বলে, তুই নীরাকে আপন করে এখনো নিতে পারিস নাই, আর নীরা তোকে আপন করে নিয়েছে। এ কথাটার মানে আমি কিছুই বুঝিনি। তবে চাকরিটা আর করিনি, কারণ বাবা অসুস্থ, তাই দোকানে নিয়মিত সময় দিতে পারি না। আমি এখন দোকানে সময় দেই। নীরা ওর মতো করে আছে, আমি তেমন ঝগড়া করি না, তবে ওর থেকে দূরে থাকি। হঠাৎ একদিন আম্মা ডেকে বলে, সৌরভ, নীরাকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আয়। আর শোন, কোনোরকম কোনো কথা শুনতে চায় না। আমি বলেছি তুই যাবি। এই হলো নীরার বাড়ির ঠিকানা, নে ধর। আমার হাতে একটা কাগজ দিয়ে বলে, এতদিন পর ওইখানে কেন যাবে? তুই গেলে সব বুঝতে পারবি। আমি আর কিছু বলিনি। নীরাকে সাথে নিয়ে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা পর ওদের বাড়ির কাছে এসেছি। তাও অনেক কষ্ট করে। কতজনকে যে জিজ্ঞেস করেছি ঠিক বলতে পারবো না। নীরাদের বাড়ির সামনে আসতে দেখি বিশাল বড় এক গেট। সেখানে লেখা, জাবেদ মঞ্জিলে স্বাগতম। নীরাকে নিয়ে ভেতরে যাচ্ছি আর অবাক হচ্ছি। এক এক করে বাড়ির ভেতরে সবাই এসে হাজির হয়েছে। কিন্তু আরও অবাক হচ্ছি,
যখন দেখেছি নীরাকে সবাই এসে জিজ্ঞেস করছে, এটা তোমার বর, ওর সাথে তোমার বিয়ে দিয়েছে, তখনই নীরার কানের কাছে গিয়ে বলি, নীরা, আমার জানা মতে তুমি কখনো এই বাড়িতে আসোনি, তাহলে সবাই তোমাকে চিনি কি করে? সেটা ঠিক আমিও বলতে পারবো না। তখন একজন বয়স লোক এসেছে, আর সবাই কেমন চুপচাপ হয়ে গেছে। আমি তো অবাক ওনাকে দেখে, এত ভয় পাওয়ার কি আছে? তখনই উনি যা বলেছে তা শুনে আমি আরো অবাক হয়ে গেছি। ছোটবেলায় তোমাকে আমরা অপয়া বলে হাসপাতালে রেখে চলে আসি, আর আজ তোমাকে ভাগ্যবতী বলছি। সেদিনের জন্য আমরা সবাই তোমার কাছে লজ্জিত। আমাকে ক্ষমা করে দিও। উনি হঠাৎ করে নীরার কাছে ক্ষমা চাচ্ছে কেন? আর আজ হঠাৎ করে নীরাকে ভাগ্যবতী বলছে কেন? এসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই উনি আমাদের কাছে এসেছে, আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আজ সবার সামনে ওকে নিজের নাতনি হিসেবে মেনে নিচ্ছি। আয় নীরা, আমার সাথে আয়। বলে উনি নীরাকে সাথে নিয়ে যাচ্ছে। তখনই আমি বলি, আপনি কে? আর নীরাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখনই লোকটি বলে, আমি নীরার দাদা, আর নীরাকে ওর যোগ্য স্থানে নিয়ে যাচ্ছি। তুমি সৌরভ নীরার স্বামী, তুমি এসো আমার সাথে। আমি কোনো কথা না বলে নীরার সাথে গেলাম। সিঁড়ি দিয়ে ওপরে যেতেই বড় একটা বিশাল রুমে আমাদের দুজনকে নিয়ে গেছে। রুমটা একদম সাজানো গোছানো। আর একটা বড় ছবি টানানো, ছবিটা দেখে চিনতে পারছি নীরার বাবার ছবি, সাথে ওর মা আছে। নীরা, এই নাও তোমার মায়ের সব গহনাগাটি, আর হচ্ছে দলিল, সবকিছু এখন তোমার নামে। আমি কোনো কিছু অনিয়ম করিনি। তোর বাবা যতটুকু সম্পত্তির ভাগ পেত সবকিছু তোর নামে লিখিয়ে দিয়েছি। এই নে সব কাগজপত্র। নীরা হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই দাদা বলে, হ্যাঁ, সবকিছু তোকে দেব, আর আমরা তোকে মেনে নেব। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে নীরবকে তোর বিয়ে করতে হবে, আর এই ছেলেটাকে ডিভোর্স দিতে হবে। আমি তোর খালামণির সাথে কথা বলেছি। উনি বলেছে যদি তুই রাজি থাকিস তাহলে তে ওনার কোনো আপত্তি নেই। নীরা আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে খুশি হচ্ছি। তার মানে আম্মা এই জন্য আমাকে সাথে পাঠিয়েছে। তখনই নীরা বলে, এই জন্য আমাকে এত ফোন করে রিকোয়েস্ট করে নিয়ে এসেছো? আমার কোনো কিছুর দরকার নেই, আমি সৌরভকে ছাড়তে পারবো না। বলে আমার হাতটা ধরে বলে, সৌরভ, তুমি চলো। নীরা, আমি বুঝতে পারছি তুই তোর বাবার মতো হয়েছিস। তবে সত্যি আমি তোকে অপরীক্ষা করছিলাম যে সৌরভকে তুই সত্যি মন থেকে মেনে নিয়েছিস কিনা। হ্যাঁ, তুই মন থেকে মেনে নিয়েছিস। এবার নে ধর, এখানে 2টা সাইন করে দিলেই সবকিছু তোর। তখনই আমি বলি, নীরা, তুমি এসব কিছু ধরবে না আর সাইন করবে না। যদি তুমি এসব কিছু ধরো আর সাইন করো তাহলে আমার ভালোবাসা কোনোদিন পাবে না। সৌরভ, কি বলছো? না জামাই, আমার বয়স হয়েছে। আমি মানছি নীরার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু এখন নীরার এসব কিছু প্রাপ্য। আমি সত্যি নীরাকে পরীক্ষা করে দেখছিলাম, আর তোমার মায়ের সাথে আমার কোনো রকম কথাবার্তা হয়নি। নীরাকে আমি বিয়ে করেছি আমার মায়ের কথা শুনে। তবে আজ আমি নীরাকে কারো কথা শুনে হারাতে চাই না। নীরা, তুমি এসো আমার সাথে। বলে ওর হাত ধরে নিয়ে আসতেছি। তখনই বাড়ির সবাই এসে জড়ো হয়েছে। তখন নীরা বলে, সৌরভ, এমনভাবে নিয়ে যাচ্ছ কেন? সেটা তোমাকে পরে বলবো, তবে তুমি কোথাও সাইন করবে না। ঠিক তখনই ওই ছেলেটাকে, যে ছেলেটা নীরার হাত ধরেছিল রেস্টুরেন্টের ভিতরে, তখনই নীরা বলে, ভাইয়া, এসব কি? আর তুমি তো বলেছিলে আমাকে ওরা ওদের বাড়ির মেয়ে হিসেবে মেনে নেবে। নীরা, তুই কোনো চিন্তা করিস না। আসলে দাদা তোদের সাথে মজা করেছে, চল আমার সাথে। বলে নীরার হাতটা ধরতেছিল। তখন আমি নীরাকে টান দিয়ে আমার কাছে নিয়ে যাই। নীরা অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বলি, নীরা, তুমি এক্ষুনি আমার সাথে যাবে। দরকার নেই কারো পরিচয়। আমি তোমার সব, আজ থেকে আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসবো। তুমি যা বলবে আমি তাই করব। চলো আমার সাথে। তখনই নীরা আমাকে জড়িয়ে ধরে, আর সাথে ওরা সবাই হাসাহাসি শুরু করে। যাক তাহলে, আমাদের আইডিয়াটা কাজে লেগেছে। দেখলে তো নাতনি, সে তোমাকে ভালোবাসে। তখন এক এক করে নীরা এক চাচা আর জেঠু আর ওনাদের পরিবারের সবাই এসেছে। তখনই নীরার বাড়ির সবার সম্পর্কে ওর দাদা বলতে লাগলো, নীরব নীরার জেঠুর ছেলে, ও অবিবাহিত, ওর একটা রাজকন্যা আছে। তোমার মা ফোন করে বলেছে তুমি আসামাত্র আমার সবাই যেন নীরার সাথে এমনটা করি। দাদা, ধন্যবাদ। আর সৌরভ, ওনাদের আমি কিছুদিন আগেই চিনতে পারি। ওনারা সবাই একদিন তোমাদের বাড়িতে গিয়েছিল, আর তখন সবাইকে দেখেছি। তুমি তো বেশিরভাগ সময় বাইরে থাকতে, তাই তুমি এসব কিছু জানতে পারোনি। আচ্ছা, মজা অনেক হয়েছে, এবার আয় দেখি, খেতে বসবি। আর নীরা, ওকে নিয়ে ভেতরে আয়। নীরা আমার হাতটা ধরেছে।
তখন একজন এসে আমাদের একটা ঘরে নিয়ে গেছে আর বলে, আমরা এ ঘরে থাকব। নীরা আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমি নীরার হাসি দেখে তাকিয়ে আছি। তখনই মাথায় ভূত চেপে বসেছে। নীরাকে জড়িয়ে ধরে সোজা খাটের উপরে পড়েছি। সৌরভ, কি করছো তুমি? চুপ, কোনো কথা বলবে না। আমাকে বোকা বানাতে চেয়েছো তাই না? আজ তোমাকে বলেই ওর ঘাড়ে মুখ গজে দিলাম। নীরা এখনও হাসতেছি আর বলে, আমার শ্বশুরে লাগছে, আর দরজাটা খোলা আছে। নীরার কোনো কথা না শুনে ওকে একের পর এক চুমা দিতেছি। এবার নীরার ঠোঁটে আমি ঠোঁট গুজে দিলাম। নীরা আমার কাজে অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ পর যাবার পর ওকে ছেড়ে দিয়েছি। যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। নীরা কিছু না বলে চলে গেছে। আমি ওর পিছু পিছু গেছি, দুজনে খেতে বসেছি। সবাই আম্মার অনেক প্রশংসা করছে। নীরার জেঠু, আচ্ছা, আমরা তো শুনেছি নীরার সাথে তোমার কোনো মিল ছিল না, তাহলে বিয়ে করেছো কেন? আম্মার জন্য। তবে বিয়ের পর থেকে আমি যেই কাজে যাই সেই কাজে সফল হই। দাদা, এই বুদ্ধিটা আমি দিয়েছি তোমার মাকে, আর তোমার মা সেইটা করেছে। তবে তোমার বাবা ছিল রাজি ছিল না। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এতে আমি খুশি। আর নীরা, তোর বাবার সম্পত্তিগুলা আমি তোর নামে দিয়েছি। তুই চাইলে সেগুলি বিক্রি করে টাকা নিয়ে যেতে পারবি। নীরা হ্যাঁ না কিছুই বলেনি। তারপর সবাই যার যার মতো করে খাবার খেয়ে উঠে গেছে। আমরা খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে বিকেলে এলাকা ঘুরতে বেরোলাম। সবাই আমাদের দেখে কি যেন মনে মনে বলে। নীরা আমার বাঁ হাতটা জড়িয়ে ধরে রেখেছে। এখন আমার কাছে মনে হচ্ছে নীরাকে ভালোবাসাটা আরও আগে দরকার ছিল। রাতটা থেকে পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে নীরাকে নিয়ে বাড়িতে এসেছে। কিরে, শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আমার ভালো লাগে না। আর তাছাড়া শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি না থাকলে তেমন একটা শ্বশুর বাড়ি ফিল হয় না, তাই চলে এসেছি। তবে নীরার দাদা তো নীরার নামে সব সম্পত্তি দিয়ে দিছে। নীরা, আসলে খালামণি, আমি চলে এসেছি। আগামীকাল আমার অফিসে যেতে হবে, তাই আমি নিজেই চলে এসেছি। যাক, ভালো করেছিস। আম্মা, তুমি সব লুকিয়ে রেখেছো আমার কাছ থেকে। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানালে। সত্যি বলতে, নীরা তোকে অনেক পছন্দ করে। সেটা যখন রুবা আমাকে বলেছে, তখন আমি আর নীরার দাদা সেটা আলোচনা করি। তখন উনি সম্মতি দেয়। যতই হোক, নীরার দাদার সাথে তো বিয়েটা আলোচনা করার দরকার ছিল, তাই আর কি। কি, নীরা আমাকে আগে থেকেই পছন্দ করে? তখনই নীরা দৌড়ে চলে গেছে। আম্মা হেসে দিয়েছে। আমি লজ্জা পেয়ে ঘরে চলে এসেছি। নীরা ওয়াশরুমে যাচ্ছে, তখনই আমি ওর হাতটা ধরে বলি, আমাকে তুমি আগে থেকেই ভালোবাসতে? হ্যাঁ, কিন্তু বলতে সাহস হয়নি, কারণ আমার মুখ দেখে কোথাও গেলে তো তোমার অমঙ্গল হয়, তাই। তাহলে এখন হয় না কেন সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তবে আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো। তাই তখনই নীরাকে কোলে তুলে নেয়। সৌরভ, কি করছো তুমি? ছাড়ো, পড়ে যাব। আর ছাড়ছি না বলে নীরাকে নিয়ে সোজা খাটের ওপর। আর আমাদের দুজনের মধ্যে ভালোবাসা, রোমাঞ্চ সবকিছু হয়েছে। আস্তে আস্তে আমি নীরাকে অনেক বেশি ভালোবাসতে লাগলাম, আর নীরাও। তবে এখন আর নীরাকে কেউ অপয়া অলক্ষী নামে কেউ ডাকে না, কারণ নীরাকে দেখে কেউ গেলে সত্যি কিছু হয় না। এদিকে রুবার বিয়ে হয়েছে, ছেলে নিজের ব্যবসা আছে, বাবা এখন কম বসে দোকানে, আর নীরা চাকরিটা করতেছে, কারণ চাকরিটা খুব ভালো। আমি বারণ করেছি, তবে নীরা বলেছে 1 বছর করে ছেড়ে দেবে। নীরাও আমার প্রতি খুব যত্নশীল, আর মা তো নীরা বলতে অজ্ঞান। আমি নীরাকে ভয়ে কিছু বলতে পারি না। দেখতে দেখতে নীরা আজ মা হতে যাচ্ছে। আমি অনেক ভয়ে আছি। ডাক্তার এসে যখন বলেছে আপনার কন্যা সন্তান হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তবে সাথে নীরার কথা জিজ্ঞেস করেছি, বলেছে নীরা খুব ভালো আছে। বাবা মা রুবা অনেক খুশি হয়েছে। নীরা যতদিন ছিল হাসপাতালে, আমিও ততদিন ছিলাম। এতে করে নীরা খুব দ্রুত সুস্থ হয়ে গেছে। নীরার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলছে, আর নীরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আম্মা আব্বা অনেক খুশি, আর আমাদের আশেপাশের মানুষগুলি নীরাকে কোনো খারাপ কথা বলে না। আমিও নীরাকে নিয়ে খুব সুখেই আছি। সমাপ্ত।